subscribe the channel and press the bell icon for latest. ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলোসফি অনার্স স্টুডেন্ট তারা অনেকেই আছো যে হয়তো সেমিস্টার 3 তে আমার কাছে পড়েছো বা আমার ভিডিও হয়তো সেমিস্টার 3 থেকেই তোমরা দেখছো। তো যাই হোক, এখন সেমিস্টার 4 এ যে তোমরা উঠেছো, তোমাদের যে পেপারগুলো রয়েছে কোর পেপার cc-8, cc-9 and cc-10। তো cc-8 এই বিষয়ে কিন্তু একটা সিলেবাস আমার দেওয়াই আছে এবং পুরো সিলেবাসটাকে দেখবে তোমরা, পুরোটাই আমি বাংলাতে কনভার্ট করে আমি করে দিয়েছি। তো সেই সিলেবাসটা তোমরা দেখলে পুরো সিলেবাসটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং এই সিলেবাস সংক্রান্ত সমস্ত ক্লাসও কিন্তু তোমরা এইখানে এই চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তোমরা তো ভিডিও দেখেছোই এবং সিলেবাস নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছো cc-8 এ। আজকে আমি তোমাদের একটা চার্ট করে দেব, সেই চার্ট অনুযায়ী তোমরা নিজেরা নিজেদেরকে রেডি করতে পারো। আমার হাতে সিলেবাসটা আছে, তোমার কাছে যদি সিলেবাসটা থাকে নিশ্চয়ই তোমরা সিলেবাসটা পেয়েছো। তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা যদি তোমরা দেখো, তাহলে দেখো প্রথমেই তোমাদের cc-8 এ যে রয়েছে তোমাদের যা যা করতে হবে এর ABCD করে দেখো তোমাদের দেওয়া আছে। প্রথমেই তোমাদের যে টপিকটার উপরে আসে ছোট ছোট কোশ্চেন তো আসবেই এবং লজিক যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই থাকবে তোমাদের যেটা করবে বাক্য থেকে বচন। প্রথমেই তোমরা 1 নম্বরে করবে কি বাক্য থেকে বচন। তোমরা করবে বাক্য থেকে বচন এবং তার সাথে অবশ্যই বচনটা করে নেবে। বচন থেকে ছোট ছোট কিছু কোশ্চেন থাকবে, এমনি কিছু থাকার নেই। আচ্ছা, তারপরে ওখানে যে কোয়ালিটি কোয়ান্টিটি রয়েছে মানে বচনের গুণ এবং পরিমাণ, সেগুলো তোমরা জানোই। তোমাদের থাকবে পদের ব্যাপ্যতা, মানে এগুলো তোমাদের যে শর্ট MCQ থাকবে তার মধ্যেও কিন্তু কোশ্চেনও থাকে এবং বড় 5 নম্বরের কোশ্চেন এখানেও কিন্তু পদের ব্যাপ্যতা তোমাদের থাকবে। তো নেক্সট টপিক তোমরা করবে পদের ব্যাপ্যতা। তোমাদের টপিকগুলোকে আমি বলে দিচ্ছি, এইগুলোর দিকে তোমরা খুব ভালো করে জোর দেবে। পদের ব্যাপ্যতা। নেক্সট তোমাদের বি পার্টে, এ পার্ট থেকে হয়ে গেল, এই দুটো মেইন টপিক, এই দুটো ভালো করে দেখে নেবে। নেক্সট বি পার্টে তোমাদের থাকছে আবর্তন বিবর্তন সমবিবর্তন। নাম্বার 3 তে থাকছে আবর্তন বিবর্তন। নাম্বার 5 হচ্ছে সমবিবর্তন। সমবিবর্তন সম্বন্ধে একটা কথা বলে দিই, তোমরা তো জানো সমবিবর্তন মানে হচ্ছে বিবর্তন তার আবর্তন আবার তার বিবর্তন, কিন্তু ডিরেক্ট সমবিবর্তন একটা করা যায়। আমার মনে পড়ছে না এই মুহূর্তে যে আমি ওইরকম ডিরেক্ট সমবিবর্তন চ্যানেলে দিয়েছি কিনা, একবার দেখে নিও, যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে ম্যাডাম ডিরেক্ট সমবিবর্তনটা নেই, তাহলে আমি একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো। তার কারণ ওখানে কিন্তু বিবর্তন আবর্তন এবং বিবর্তন করতে হবে না, সরাসরি সমবিবর্তন করা যায়। আচ্ছা, নেক্সট তোমাদের থাকছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা তোমাদের থাকবে নাম্বার 6 এ, তোমরা করবে বচনের বিরোধিতা। একটা জিনিস বলে দিই, এইটা কিন্তু কোনো মানে আমার নিজের তৈরি করা, আমি যখন ক্লাস নিই অফলাইনে আমার ছাত্রছাত্রীদের কাছে যারা অফলাইনে ক্লাস করে বা অনলাইনে আমার কাছে ক্লাস করে, আমি এই চার্টটা করে দিই যে এই অনুযায়ী তোমরা যদি টপিকগুলো প্র্যাকটিস করো এবং মাথায় রাখো তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। বচনের বিরোধিতা করার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য, মানে যে টপিকগুলো এক্ষুনি করতে হবে, এখন তো তোমরা সবে শিখছো, এক্ষুনি এগুলো করো, পরে যখন আবার পরীক্ষার আগে আবার কিছু টিপস দিয়ে দেবো, সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অস্তিত্বমূলক তাৎপর্য কিছু করার নেই, তাও আমি লিখে দিচ্ছি। অস্তিত্বমূলক তাৎপর্য। আচ্ছা, অস্তিত্বমূলক তাৎপর্যের পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর্গুমেন্ট, রুলস, থিওরেম,
আচ্ছা, নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় তোমরা সবাই করেছো গ্রাজুয়েশনে, এই সরি 12-এ তোমরা নিরপেক্ষ ন্যায় করেছো, কিন্তু 12-এ তোমরা নিরপেক্ষ ন্যায় করেছিলে 10টা নিয়ম। এখানে কিন্তু এত নিরপেক্ষ ন্যায় এরকম ভাবে করা যাবে না, তোমাদের পার্টিকুলার 6টা নিয়ম আছে এবং সেই 6টা নিয়ম আমার এখানে ভিডিওতে দেওয়া আছে। যদি তোমরা চাও যে ম্যাডাম এই অনুযায়ী যেভাবে চার্ট করে দিচ্ছেন এই অনুযায়ী একটা করে পরপর ক্লাস নিন, তাহলে কমেন্ট করবে। যদি দেখা যায় যে হ্যাঁ তোমরা অনেকেই এই ডিমান্ডটা রাখছো, সেক্ষেত্রে আমি এই অনুযায়ী একটা ক্লাস তোমাদের রিভিশন ক্লাস করে দিতে পারি, সেটা তোমরা যদি জানো তবে, তা না হলে সব দেওয়াই আছে, ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, এখানে আমি যেটা বললাম নিরপেক্ষ ন্যায়, যেটা বলছিলাম যে 6টা নিয়ম আছে, সেই নিরপেক্ষ ন্যায় সেই 6টা নিয়ম পরপর নাম্বারিং অনুযায়ী কিন্তু তোমাকে নিয়মটা মেনশন করতে হবে। যেভাবে তোমরা 12-এ পড়েছো সেইভাবে কিন্তু এখানে করলে হবে না, এখানকার ক্লাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গ্রাজুয়েশন লেভেলে যখন তুমি ক্লাস করছো তখন কিন্তু তোমাকে অন্য মানসিকতা নিয়ে ক্লাস করতে হবে। ও 12-এ পড়েছি নিরপেক্ষ ন্যায় তো আমি জানি, ওটা ভাবলে চলবে না, তোমাকে নাম্বার অনুযায়ী কিন্তু রুলসটা মাথায় রাখতে হবে। এবং কিছু রুলস আছে, যেমন পঞ্চম নিয়মটা ওটা তোমরা 11-12-এ করোনি, ষষ্ঠ নিয়ম ওটাও তোমরা 11-12-এ করোনি, প্রথম থেকে চতুর্থ নিয়ম অবধি তোমরা করেছো, কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ নিয়ম যেটা সেটা কিন্তু তোমরা পড়োনি 12-এ। বারবার বলে দিলাম, সেটা কিন্তু নতুন। আচ্ছা, এইবারে হচ্ছে তোমরা এই অনুযায়ী দেখবে যে ক্লাসগুলো পাচ্ছ, যে ক্লাসগুলো পাচ্ছ না তাহলে সেগুলো আমাকে জানাবে। আচ্ছা, এইবার দেখো নাম্বার 7-8-এ হচ্ছে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় যে 6টা নিয়ম আছে, 6টি যে নিয়ম আছে সেইটা, প্রতিটা নিয়মের কিন্তু দোষ আছে, প্রত্যেকটা নিয়মের এগেইনস্টে একটা করে দোষ আছে, সেই দোষগুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে এখান থেকে তোমাদের নিরপেক্ষ ন্যায় হয়ে যাওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। দেখো ডি পার্টে রয়েছে ভেন চিত্র। ভেন চিত্রের এখানে যেটা রয়েছে সেখানে তোমাদের আমি বারবারই বলছি, আমি খুঁটিয়ে দেখছি না, যেটুকু লজিক করতে হবে আগে এখন সেটুকু করো। সবে তো তোমরা এখন সেমিস্টার 4-এ উঠেছো, এবার এখনই তোমাদেরকে আমি খুব কঠিন করে বলছি না, খুব ইজি করে বলার চেষ্টা করছি, যাতে তোমরাও নার্ভাস না হয়ে যাও। যে এইভাবে করো, যেমন ভেন চিত্র 3 ভাবে করা যায়। যেমন ধরো ভেন চিত্র প্রথমে শুধু বচন আকারে, যেগুলো ধরো একটা গোল বা হয়তো 2টো গোল আকারে নিরপেক্ষ বচন হিসেবে রয়েছে। আবার হচ্ছে কি ভেন চিত্রের বৈধতা বিচার। তা আমি শুধু ভেন চিত্র লিখলাম, ভেন চিত্র কিন্তু 3টে স্টেপে ভেন চিত্র শিখতে হবে, একটা স্টেপে করলে হবে না। তার কারণ হচ্ছে প্রথম যে 2টো স্টেপ বললাম, স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3, 3টে স্টেপ আছে ভেন চিত্রে। ওই স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এই দুটো কিন্তু মেইনলি আসে এমসিকিউতে, ওগুলো কিন্তু বড় কোশ্চেনে আসে না। আর যেটা স্টেপ 3 বললাম সেটা একমাত্র বড় কোশ্চেনে আসে। দেখো ভেন চিত্র আমি 3টে পার্ট লিখলাম, তার কারণ হচ্ছে এখানে প্রথমে একটা পার্ট 1 থাকবে, তারপরে হচ্ছে একটা পার্ট 2 থাকবে, তারপরে হচ্ছে পার্ট 3। 3টে ভাবে কিন্তু ভেন চিত্রকে শিখতে হবে। এই দুটো পার্ট কিন্তু তোমার থাকছে এমসিকিউতে, এগুলো বড়তে আসে না, 5-এ অনেক সময় আসে। আর এইটা হচ্ছে মেন তোমার বড় কোশ্চেন, এটা আসবেই, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এখন এই ভেন চিত্র হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মোটামুটি এই cc-8 এর লজিক কমপ্লিট, আর কিছু করতে হবে না। তো এইখানে দেখো ই থেকে রয়েছে ডি পার্ট অবধি তোমাদের লজিক আছে। এরপরে এই ভেন চিত্রের পর্যায়ে রয়েছে প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়। প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় রয়েছে, সংক্ষিপ্ত ন্যায় আছে, ওগুলো একটু দেখতে পারো, ওগুলো শর্টে আসে। প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়।
আর একটা আছে সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায়ের পরে যেটা রয়েছে 14 নম্বরে, সেটা হচ্ছে পুরোটাই নোটস। ঠিক আছে, এখানে প্রচুর নোটস রয়েছে। এই নোটস হচ্ছে তোমার ই থেকে জি সেকশন পর্যন্ত, ই থেকে জি সেকশন পর্যন্ত তোমার ফুল নোটস রয়েছে, নোটস পড়তে হবে। নেক্সট যে পার্টটা রয়েছে নাম্বার 15, সেটা হচ্ছে সম্ভাব্যতা। তো এই মোটামুটি আমি তোমাদেরকে 15টা টপিক দেখালাম। এই 15টা টপিক হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে, যে 15টা টপিক যদি তোমরা ঠিক মতন করে করো তাহলে তোমাদের কাছে cc-8 কোনো ব্যাপার না। খুব খুঁটিয়ে যদি সিলেবাস যেটা দেখবে সিলেবাস যেরকম ভাবে বুঝিয়েছি আর আজকে যেরকম ভাবে করে দিলাম তোমাদেরকে, আরো ইজি করে দিলাম যে কি পড়তে হবে, কোনটুকু পড়তে হবে, একদম ইজি করে ছোট্ট করে দিলাম যে এই কটা টপিক তুমি একদম চোখ বুজে প্র্যাকটিস করে যাও এবং এই কটা টপিক খুব ভালো করে যাও, তাহলে এমসিকিউ আসুক বা তোমার বড় কোশ্চেন আসুক, তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু যে টপিকটাই করবে সেই টপিকটা যেন খুব ভালো করে শিখতে পারো। তার কারণ হচ্ছে জানোই ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোশ্চেন তো খুব ইজি হয় না। যেমন ভেনচিত্র শুনতে লাগলে মনে হচ্ছে যে ও ঠিক আছে আমি তো ভেনচিত্র করেছি। ভেনচিত্র কিন্তু যখন কোশ্চেন প্যাটার্ন দেখবে, প্রিভিয়াস কোশ্চেন নিশ্চয়ই আমার চ্যানেলেও রয়েছে, যদি প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন দেখো তাহলে দেখবে ভেনচিত্র কিন্তু এমনি সাংকেতিক 111 হিসেবেও যেমন আছে, আবার একটা যুক্তির আকারেও আছে যে সেইটাকে আবার কনভার্ট করে ফর্মে ফেলে করতে হবে। কাজে প্রসেসগুলো কিন্তু খুব লেন্দি, খুব ইজি ব্যাপারটা কিন্তু নয়। এবং যেহেতু অনার্স লেভেলে তোমরা পড়ছো, কাজে অনার্সে কিন্তু বিষয়টা কিন্তু যথেষ্ট টাফ। যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোকে তোমরা খুব ভালো করে করো। এবং বারবারই বলছি, যদি এই টপিক অনুযায়ী তোমরা ক্লাস চাও এবং যদি দেখা যায় যে অনেকে চাইছো যে ম্যাম এই টপিক অনুযায়ী আমাদেরকে রিভিশন পুরো ক্লাসগুলোকে দিন আমাদের, যদিও চ্যানেলে দেওয়া আছে বারবারই বলছি, তাও যদি মনে হয় না এই টপিক অনুযায়ী আমাদেরকে একটু প্রথম থেকে ক্লাসগুলো করান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি দেখা যায় যে অনেকে ডিমান্ড রেখেছো, সেক্ষেত্রেই আমি ক্লাস দেবো। এবং তোমাদেরকে একটা জিনিসই বলে দিই যে এই যে cc-8 যেটা করবে, যে পোর্শনটা নোটস রয়েছে, যেমন ধরো এই যে ই থেকে জি, এই যে পোর্শনটা যেটাতে নোটস রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে অনেকটাই নোটস পড়তে হবে। এবং সেটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক। তোমরা ডিডাকটিভ লজিক নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর ইন্ডাকটিভ লজিক কিন্তু তোমাদের পুরোটাই নোটস ওটা পড়তে হবে। আর নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি, তোমাদের যে cc-9 আছে সেটা পুরোটাই সিম্বলিক লজিক। তো পরের ক্লাসে তোমরা সেটাও পেয়ে যাবে যে সিম্বলিক লজিক থেকে তোমাদেরকে এরকম চারটি আমি করে দেবো যে কোনটুকু পড়লে তোমরা কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। আশা করা যাচ্ছে যে অফলাইন ক্লাসই হবে এবং অফলাইন পরীক্ষাও হবে, কারণ এতদিনে তোমাদের প্রত্যেকেরই হয়তো 2টো করে ভ্যাকসিন হয়ে গেছে। তো যদি অফলাইন পরীক্ষা হয় এবং যেহেতু সেমিস্টার 4 যারা পড়ছো তোমাদের পুরোটাই লজিক আছে, তোমাদের কিন্তু খুব ভালো করে ক্লাস করতে হবে এবং নিজেদের খুব ভালো করে পড়তে হবে। আইএম কপির বই যদি থাকে অবশ্যই কিনে নিও। আর যারা এই মুহূর্তে কিনতে পারছো না, যাদের পক্ষে অসুবিধা রয়েছে, তাদের দেখবে আমার চ্যানেলে আইএম কপি বইয়ের কিছু চ্যাপ্টারের পিডিএফ দেওয়া আছে। যদি তোমাদের আর কোনো অন্যান্য চ্যাপ্টারেরও পিডিএফ লাগে তাহলে তোমরা অবশ্যই সেটা জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই পিডিএফ গুলোকে দিয়ে দেওয়ার।